খালাতো বোনের বিয়েতে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু যার সাথে বিয়েটা হয়েছে তাকে আমি জমের মতো ভয় পাই। আমাদের দেখা হয়েছে দুবার, প্রতিবারই আমাকে ধমক দিয়ে অপমান করেছে। ওনার সামনে দাঁড়ানোর সাহসটুকু নেই আমার, অথচ ভাগ্যের কি পরিহাস, আমাদের বিয়ে হয়ে গেল। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। কিভাবে এমন রাগী বদমেজাজি লোকের সাথে সংসার করব। আর সংসার করার বয়স হয়নি এখনও, সবেমাত্র এসএসসি দিলাম। স্বপ্ন বাকি আমার, সবচেয়ে বড় স্বপ্ন তো ছিল বড় হয়ে সুন্দর একটা ছেলে বিয়ে করে সংসার করার। এই স্বপ্ন তো ভেঙে গেল। বিয়ে তো হলো, তাও খালাতো বোনের হবু স্বামীর সাথে। সব আমার দোষেই হয়েছে। বিয়ে হয়েছে আজ একদিন হলো, আমি এখনও শ্বশুরবাড়ি যাইনি, কারণ ওনাকে আমার খুব ভয় লাগে। এক তো বোনের হবু বর, তার ওপর এতটা রাগী, আর বড় মানুষ ওনার সামনে যেয়ে আমার হাঁটু কাঁপছে। তাই কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনার পরিবার আমাকে একদিন এখানে রেখে গেছেন, আজ নিয়ে যাবেন। বিয়েবাড়ির ঘটনা। আমি অনিকা ইসলাম অনু, সবাই অনু বলেই ডাকে। পরিবারের একমাত্র মেয়ে। অবশ্য আমার একটা ছোট ভাই আছে, যার নাম মাহিন। আব্বুর নাম আফজাল খান। সেদিন আমার বড় খালার মেয়ে মেঘাব্বুর বিয়ে ছিল। মেঘাপু অনার্স 3য় বর্ষের ছাত্রী, আমার থেকে গুণে 5 বছরের বড়। মেঘাপুর জন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল, জানার পরও খালুরা আপুকে জোর করে বড়লোক বাড়িতে বিয়ে দিতে চেয়েছিল। আমি অবশ্য জানতাম না আপু প্রেমিক আছে, আর যার সাথে আপুর বিয়ে হতে চলেছিল তিনি এই দেশের নামকরা ব্যবসায়ী ওয়াহিদ চৌধুরী। সেদিন আপুকে ওনার নববধূ রূপে সাজিয়ে দেয়। আমি চুপি চুপি আপু রুমের দরজার পাশে গিয়ে দাঁড়াই। আপু আমায় দেখি মুচকি হাসি দিয়ে বললেন, অনু অনু যে ভিতরে আয়। আমি অনুমতি পেয়ে গুটি গুটি পায়ে ভিতরে গিয়ে আপুর পাশে বসলাম। ঘরে তখন কেউ ছিল না, শুধু মেঘাপু আর আমি। মেঘাপু আমার 2 হাত ধরে রিকোয়েস্ট করে বলে ওঠে তার বিয়ের পোশাক যেন আমি পরি। আমি অবাক হয়ে বললাম, কেন আপু? মেঘাপু দরজা বন্ধ করে আমার সামনে এসে বলল, আমার এক জায়গায় যেতে হবে রে অনু, খুব জরুরি কাজ। তুই তো জানিস চাকরি করার কত বড় স্বপ্ন আমার। আমি শুধু সিভি জমা দিয়ে চলে আসব। তুই চিন্তা করিস না, 30 মিনিটের মধ্যেই আমি চলে আসব। তুই শুধু আমার লেহেঙ্গা পরে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকবি, যাতে কেউ না বুঝতে পারে আমি নেই। আমার খালি মাথায় কিছু ঢুকছে না। তবুও বোকার মতো জিজ্ঞাসা করলাম, যদি কেউ আমায় বকা দেয় আপু, তখন আমি কি করব? মেঘাপু আমার গালে আলতো হাত রেখে বলল, কেউ বুঝতে পারবে না, আমি তাড়াতাড়ি চলে আসব। আমি আপুর কথায় রাজি হয়ে মাথা নাড়লাম। আপু আমাকে নতুন বইয়ের মতো সাজিয়ে দিল, তারপর বেলকনিতে দিয়ে চলে গেল। আমিও মাথার ঘোমটা দিয়ে চুপটি করে বসে রইলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আপুর আসার নাম নেই। নিচ থেকে সবাই আপুকে ডাকছে, কিন্তু ভয়ে আমি কোনো উত্তর দিচ্ছি না। চুপটি করে বসে রইলাম। অনেকক্ষণ দরজায় ডাকার ফলে আমি দরজা খুলে দিলাম। আমার কাজিন মেঘাপুর বড় বোন মিনু আপু আমায় ধরে নিচে নিয়ে যেতে লাগলেন। ভয়ে আমার আত্মা শুকিয়ে আসছে, কিন্তু মেঘাপুর আসার কোনো নাম নেই। আমায় নিচে নিয়ে গিয়ে জামাইয়ের পাশে বসানো হলো। আমি শুধু ঘুমটার আড়ালে ভয়ে ডুব গিলছি। যখন কাজে বিয়ে পড়ানো শুরু করলো, আমি ভয়ে কান্না করতে করতে আব্বুকে জড়িয়ে ধরি। উপস্থিত সবাই যেন অবাক হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আব্বু আমায় বুক থেকে তুলে কর্কশ কণ্ঠে বলল, এসব কি হচ্ছে অনু? তুমি এই পোশাকে কেন? আমি ভয়ে ভয়ে কেঁপে উঠে কান্না করতে করতে বললাম। সব যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না। মেঘের মতো এত ভদ্র শান্তশিষ্ট মেয়ে এমন কাজ করবে, বাড়ির সবাই আমার উপর ক্ষেপে উঠল। কিন্তু সেই সময় আব্বু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। যখন মামি বলেছিল বড়লোক বাড়ির ছেলের সাথে মেঘাপুর বিয়ে হচ্ছে, সেজন্য আমার নাকি হিংসে হচ্ছে, তাই আব্বুকে আমি পালিয়ে যেতে সাহায্য করেছি। আব্বু রেগে গিয়ে বলে উঠলেন, নিজের দোষ অন্যের উপর দেওয়া মহিলা মানুষের স্বভাব। আমার মেয়েকে দোষ কেউ দিবে না, দোষ ওই মেঘের। আমার ছোট মেয়েটাকে এভাবে ফাঁসিয়ে দিয়ে গেল। যখন মেয়ে বিয়েতে রাজি নয়, তখন জোর করে কেন বিয়ে দিচ্ছেন? বাড়িতে সুরগুর পড়ে গেল। সাজানো গোজানো বিয়ে বাড়িতে সবার চেঁচামেচি দিয়ে ভরে গেল। আমি ভয়ে আব্বুর বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছি। তখন তুহিন চৌধুরী রেগে গিয়ে খালেও মাহতুব হোসেনকে বলে উঠল, আপনাদের মেয়ে অন্য কোথাও সম্পর্ক আছে, আমাদের তো বলেননি। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এভাবে জোর করে বিয়ে দিচ্ছিলেন। সমাজে আমার একটা রেপুটেশন আছে,
আপনি জানেন এই নিউজ যখন মিডিয়াতে ছড়িয়ে পড়বে আমার কত বদনাম হবে? মোহতাব হোসেন মাথা নিচে করে হাত জোর করে বলে উঠল, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন ভাই, আমরা বুঝতে পারিনি এমন কাজ করবে মেয়েটা। তখনই ভিড়ের মধ্যে থেকে কর্কশ কণ্ঠ ভেসে আছে, বিয়ে আজকেই হবে বাবা, ইনফ্যাক্ট এই মণ্ডপেই হবে। তুহিন চৌধুরীকে কথাগুলি বলে ওয়াহিদ চৌধুরী। সামনে অনুর দিকে এগোতে থাকে। সবার দৃষ্টি তখন ওয়াহিদ চৌধুরীর উপর। ওয়াহিদ চৌধুরী আমার সামনে এসে দাঁড়ায় এবং আমার এক হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সামনে দাঁড় করায়, আর উপস্থিত সবার সামনে বলে ওঠে, পাত্রী তো তৈরি আছে বাবা, তাহলে দেরি কিসের? কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। যার জন্য আমার বউ পালিয়ে গেছে আমি তাকেই বিয়ে করব। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে এসেছে। তীর তীর করে কেঁপে উঠলাম আমি আমার হাতটা এত শক্ত করে চেপে ধরেছে যে ব্যথায় আমার আঁখি যুগল ছলছল করে গেল ভরে। আমায় টেনে নিয়ে গিয়ে মণ্ডপে বসালো। আব্বু বাধা দিতে এলো। ওয়াহিদ চৌধুরী দাঁতে দাঁত পিষে আব্বুকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি ভালো মানুষ না শ্বশুর আব্বা। কোন বাড়িতে আপনাদের মেয়েকে বিয়ে দিচ্ছিলেন এখন হাড়ে হাড়ে টের পাবেন। এ কাজী বসে আছিস কেন? জানার বাচ্চা বিয়ে পড়া। আমি আশেপাশে চোখ বুলিয়ে দেখেছি যে চারিদিকে বডিগার্ডরা ঘিরে রেখেছে, সবার হাতে দামি দামি রিভলভার। এসব দেখে আমি কান্না করতে শুরু করে দিই। ওয়াহিদ চৌধুরী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, এই মেয়ে, মরা কান্না থামা, কবুল বল, না হলে এই বন্দুকের গুলি সব তোর মুখের ভিতরে ঢুকিয়ে দিব। আমি ভয়ে গড়গড় করে 3 কবুল বলে দিই। বিয়ে পড়ানো শেষ। যখন আমায় নিয়ে যেতে লাগে তখনই আমি যাব না বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে তখন দেখি দাদির কোলে নিজেকে আবিষ্কার করি। বর্তমান সুন্দর করে সাজানো রুমে ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে অনু। ওয়াহিদ গিয়ে অনুকে তার বাড়ি থেকে তুলে এনেছে। অনুর ভাবনার মাঝে খট করে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো ওয়াহিদ চৌধুরী। দেখতে 6 ফিট লম্বা, ছেলেটার গায়ের রং বিদেশিদের মতো ধবধবে সাদা, গাল ভর্তি দাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম নয়। তার ফ্যাশন আর লুকস দেখে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। ওয়াহিদকে দেখে অনু ভয়ে আতকে থরথর করে কাঁপতে থাকে। ওয়াহিদকে বিছানার দিকে এগিয়ে আসতে দেখে অনু বিছানা থেকে নিচু হয়ে নামতে থাকে। ওয়াহিদ অনুকে দেখে কপাল কুঁচকে বলে ওঠে, এই মেয়ে, সমস্যা কি তোমার? এইভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? অনু কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওয়াহিদ পাঞ্জাবি খুলতে খুলতে অনুকে উদ্দেশ্য করে বলতে থাকে, 1 গ্লাস পানি দাও। অনু অবাক হয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে রইল। ওয়াহিদ ধমক দিয়ে বলে উঠল, কি হলো, কথা কানে যায়নি? অনু ধমক শুনে কেঁপে উঠল। ধীরে ধীরে টেবিলের পাশে গিয়ে কাপা কাপা হাতে জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে নেওয়ার সময় অর্ধেকই পানি পড়ে গেল। তারপর এক হাত দিয়ে কপালে লেগে থাকা ঘাম মুছে কাপা কাপা হাতে ওয়াহিদের দিকে এগিয়ে দিল। ওয়াহিদ গ্লাসটা নিয়ে কপাল কুঁচকে বলে উঠল, এই মেয়ে, এত কাঁপছো কেন? কাঁপাকাঁপি করার মতো এখনও কিছু করিনি। কথাটা শুনে অনুর যেন কাঁপাকাঁপির মাত্রা আরও বেড়ে গেল। ওয়াহিদ এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে অনুর উদ্দেশ্য করে বলে উঠল, বয়স কত? অনু চমকে ওঠে এহেন প্রশ্নে, তবুও কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, 17। ওয়াহিদ অনুর দিকে এগিয়ে গিয়ে বলে উঠে, আমার বয়স কত জানো তো? ওয়াহিদকে এত কাছে আসতে দেখে অনু ভয় পেয়ে খানিকটা পিছনে সরে যায়। কাপা গলায় বলে ওঠে, জানি না। ওয়াহিদ অনুর একদম সম্মুখে এসে দাঁড়ায়। 1 ইঞ্চি দূরত্ব নেই বললেই চলে। অনুর কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, 30 বছর। আমার বয়স তুমি নিতে পারবে তো জান? কথা বলার সময় অনুর কানের লতিতে ওয়াহিদের ঠোঁটের ছোঁয়া লাগে। এতেই অনু ভয় কাঁপতে কাঁপতে দূরে সরে গিয়ে বলে ওঠে, দেখুন, আমার আপনাকে ভয় করে, আমার থেকে দূরে থাকুন। আমি আম্মুর কাছে যাব, আমার বাড়িতে দিয়ে আসুন। কথাটা পছন্দ হলো না ওয়াহিদের। অনুর দিকে এগিয়ে এসে অনুর থুতনি চেপে ধরে বলে ওঠে, তেজ দেখাস আমায়, মেরে দেই? আমাকে তোর ভালো মানুষ মনে হয়? আজকের পর থেকে আরও জমের মতো ভয় পাবি। অনুর শ্বাস নিতে কষ্ট হয়। ওয়াহিদ অনুর থুতনি ছেড়ে দিয়ে অনুকে কোলে তুলে নেয়। অনু ভয়ের চোখ বন্ধ করে নেয়। ওয়াহিদ অনুকে দেখে মুচকি হাসি দিয়ে অনুকে বিছানায় ফেলে দেয়। তারপর ঘরের আলো বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। ড্রিম লাইটের আলোয় অনুকে আরও আকর্ষণীয় লাগছিল। ওয়াহিদ ঘোট লাগা দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে। সেই চাহনি দেখে অনুর হৃদস্পন্দন কেঁপে ওঠে। দ্রুত শ্বাস প্রশ্বাস ওঠানামা করতে থাকে। অনু ভয়ে ঢোক গিলে হাত দিয়ে ঠেলে পিছনের দিকে যেতে যাবে। ওয়াহিদ অনুর উপর ঝাঁপিয়ে পড়ে। ধীরে ধীরে তার সমস্ত শরীর অনুর উপর।
অনুর হাত পা দেহখান আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, নড়াচড়াও করতে পারছে না। ওয়াহিদ অনুর ওড়নাটা একটানে খুলে ফ্লোরে ফেলে দেয়। ওয়াহিদ গলায় মুখ ডুবিয়ে দেয়, লাভ বাইট দিয়ে ভরিয়ে দেয়, কিন্তু অনুর গলায় জোরে একটা কামড় বসিয়ে দিলে অনু ব্যথায় আহ শব্দ করে ওঠে। ওয়াহিদের কর্ণকুহনে সেই শব্দ পৌঁছালে উন্মাদের মতো অনুর শরীরে কিস করতে থাকে, যেন তার শরীরে ঝড় বইছে। যখন যন্ত্রণায় অনু কেঁদে ওঠে, ওয়াহিদের সেই দিকে ধ্যান নেই। ওয়াহিদ মুখ তুলে অনুর কাপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনু ওয়াহিদকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ওয়াহিদ এক হাতে অনুর হাত চেপে ধরে আরেক হাতে অনুর ডেসপারেট স্পর্শ করতে থাকে। অনুর দম বন্ধ হয়ে আসছে, ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। অসহ্য যন্ত্রণায় অনু শরীরের ভার ছেড়ে দেয়, নিতে পড়ে ওয়াহিদের বুকে। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়েছে। অনুর মুখ চোখ খুলতেই অনু বুঝল তার পাশে ওয়াহিদ শুয়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে শরীরের টান টান ব্যথা অনুভব করল। কপাল কুঁচকে বিছানার এক পাশে বসে পড়ল, যেন পাখি ধরা পড়ে গেছে এক বিশাল বড় শিকারির খাঁচায়। বিছানায় সাদা কমফোর্টে ছুপছুপ রক্তের দাগ। অনু ভয়ে কেঁদে ওঠে, দ্রুত শরীরে কমফোর্টার জড়িয়ে নেয়। অনু ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীরটা কেমন যেন ভার হয়ে আছে। কাঁপা কাঁপা চোখে পলক তুলে ওয়াহিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। দেখে ওয়াহিদ এখনও জেগে আছে। চোখে পানি নিয়ে ঘৃণায় অনু বলে ওঠে, আপনি খুব খারাপ। আপনি মানুষ, আপনার মতো খারাপ মানুষ আমি দুনিয়া দুটো দেখিনি। ঘৃণা হচ্ছে আমার আপনার প্রতি, অসভ্য লোক। ওয়াহিদের চোখ মুখ ভয়ঙ্কর আকার ধারণ করলো। রক্তিম চোখে অনুর দিকে তাকালো। সেই চোখ দেখে অনুর অন্তরাত্মা কেঁপে উঠল। ওয়াহিদ বিছানা ছেড়ে উঠে একটা সিগারেট জ্বালিয়ে অনুর পাশে এসে দাঁড়ায়। সিগারেট এক টান মেরে ধোঁয়া সব উড়িয়ে দিল অনুর মুখে। অনু সিগারেটের ধোঁয়ায় কেসে উঠল। ওয়াহিদ অনুর শরীরে কমফোর্টার চেপে ধরে এক টান মেরে নিজের কাছে নিয়ে আসে। অনু তাল সামলাতে না পেরে ওয়াহিদের বুকে এসে পড়ে। ওয়াহিদ অনুর নরম কোমর শক্ত চেপে ধরে। ওয়াহিদ এত জোরে চেপে ধরায় সে ব্যথায় কেঁদে ওঠে। ওয়াহিদ অনুর কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, আমি খুব খারাপ মানুষ, যা তোর ধারণারও বাহিরে। দুনিয়ায় শুধু একজনই আমি আমার মতো, দুটো খুঁজে পাওয়ার মতো নিহাত বোকামি ছাড়া কিছুই না। ওয়াহিদের গরম নিঃশ্বাসে অনু বারবার কেঁপে ওঠে। ওয়াহিদ অনুর কানের লতিতে চুমু দিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমার সামান্য ছোঁয়ায় জ্ঞান হারিয়ে ভাবছিস পার পেয়ে যাবি? আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমাবি ভাবছিস? তা আমি হতে দেই কীভাবে বলতো? ডার্লিং, আমি তো তোর সমস্ত পোশাক খুলে তোর সমস্ত দেহকে সারা রাত বিচলিত করেছি। অনুকে আরও শক্ত করে চেপে ধরে বলে ওঠে, ভয় পাস না, শুধু দেহটাই দেখেছি, 20 ম্যাচ এখনও খেলিনি বলে অনুকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে বেলকুনিতে চলে যায়। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগছে বা কেমন লাগতেছে আমাকে জানাবেন। ধন্যবাদ।